নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ 12 জুন থেকে শুরু হয়েছিল যে মহারণ, সেই মহারণে কিন্তু জবনিকা পতন ঘটল আজ, এবং ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন বনাম আর্জেন্টিনা। 48টি দেশের খেলা 12টি গ্রুপে ভাগ করে শুরু হয়েছিল এবছরের বিশ্বকাপ, এবং সেই বিশ্বকাপে কিন্তু দেখেছি অনেক চড়াই উতরাই, দেখা গেছে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে, অনেক নায়ক, প্রতি ম্যাচে কিন্তু গল্প তৈরি হয়েছে নতুন নতুন, আর সেইখানেই কিন্তু গল্প এগোতে এগোতে সেই গল্প শেষ হলো স্পেনের জয় দিয়ে। অর্থাৎ 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলো স্পেন। আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরে নিল স্পেন। দুর্দান্ত লড়াই বললেও কম বলা হবে স্পেনের জন্য। এই ফাইনালের আগে সেমিফাইনালে কিন্তু তারা হারিয়েছিল ফ্রান্সকে। এই বিশ্বকাপ জুড়েই হয়েছিল অনেক চিন্তা, অনেক সমীক্ষা, সেখানে ধরা হয়েছিল চ্যাম্পিয়ন হিসাবে অনেককেই, তবে সেখানে স্পেনের নাম যে খুব বেশি করে শোনা গেছিল এই কথাটা বললে কিন্তু মিথ্যা কথা বা ভুল কথা বলা হয়। স্পেনকে চ্যাম্পিয়ন হিসাবে ঠিক কজনই বা ধরেছিল সেটা মনে করতে গেলে কিন্তু অনেক সমীক্ষাই ঘেটে বের করতে হবে। তবে সেই স্পেন কিন্তু চমকে দিয়ে 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ তুলল নিজেদের ঘরে। এই স্পেন দল প্রথম ম্যাচে যখন কেপ ভার্দের সাথে আটকে যায় তখনই কিন্তু প্রশ্ন উঠেছিল এই স্পেন দলকে নিয়ে, যে এই দল কত দূর এগোবে বা কতটা এগোবে। অনেকে তো আবার আগ বাড়িয়ে এটাও বলে দিয়েছিল যে এই দল হয়তো রাউন্ড অফ 16-এর বেশি যাবে না, কিন্তু তার পরের ম্যাচ থেকেই, অর্থাৎ সৌদি আরবের ম্যাচ থেকেই কিন্তু নিজেদের জাত চেনাতে শুরু করে স্পেনের এই নতুন সোনালী প্রজন্ম। 2010 সাল আমরা স্পেনের এক সোনালী প্রজন্মকে দেখেছিলাম তিকি তাকা ফুটবল মানুষের মুখে মুখে। তারপর থেকে শুরু হলো নতুন এক ফুটবল প্লেয়িং স্টাইল তিকি তাকা। সেই তিকি তাকা ফুটবলই কিন্তু ছেড়ে দেয়নি স্পেন, সেই তিকি তাকা ফুটবলের ওপরে ভর করেই 2026 বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হলো কিন্তু স্পেন। যদি আমরা স্পেনের ফুটবলটা দেখি, কোথাও গিয়ে যেন মনে হবে জ্যামিতির ছকের মতন তারা মাঠটাকে মেপে রেখেছিল, এবং পুরো বিশ্বকাপ জুড়ে এই জ্যামিতির ছকের মতনই কিন্তু ফুটবলটা খেলে গেল স্প্যানিশ দল। সেখানে স্প্যানিশ কোচ লুই দেলা ফুয়েন্তের মাস্টার স্ট্র্যাটেজি কিন্তু ছিল পাস পাস এবং পাস, এবং তার থেকেও বড় কথা, যদি তোমরা বল হারাও তবে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু সেই বলকে রিকভারি করা। এই দুটো সহজ স্ট্র্যাটেজির ওপরেই কিন্তু স্পেন বিশ্বকাপ জিতলো। যদিও এটাকে মুখে সহজ বলা যায়, কিন্তু মাঠে করে দেখানো বেশ কঠিন। তবে স্পেন যখন ফুটবলটা খেলছে তখন যেন তাদেরকে দেখে মনে হয় যে ভিডিও গেম চলছে কোথাও গিয়ে। ফাইনালের আগে সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে স্পেন যে ফুটবলটা খেলেছিল সেখানে দেখে মনে হচ্ছিল বাইরে থেকে যেন কেউ কোনো মোবাইলে বা স্পেন দলকে কন্ট্রোল করছে। ফাইনালে কিন্তু মনে হলো যে সেই সেমিফাইনালের খেলাটা কোনো ফ্লুক ছিল না, পুরো বিশ্বকাপ জুড়েই এই খেলাটিকেই প্রত্যেক দিন আরও ধারালো করেছে স্প্যানিশ দল, এবং ফাইনালে এসে কিন্তু সেটারই সবচেয়ে সুন্দর উদাহরণ রাখলো স্প্যানিশ দল। এই বিশ্বকাপ ফাইনালে যেখানে সবাই বলেছিল যে একটা দুর্দান্ত প্রতিযোগিতামূলক খেলা হবে, সেখানে আমরা দেখতে পেলাম যে আর্জেন্টিনা পুরো ম্যাচ জুড়ে কিন্তু প্রথম 90 মিনিটে শটস অন টার্গেট রেখেছিল মাত্র 0। উল্টো দিকে স্পেন কিন্তু একের পর এক আক্রমণ করেছে, যেটা বাঁচিয়েছে বা আটকে দিয়েছে কখনো আর্জেন্টাইন ডিফেন্স লাইন, কখনো ডিবু মার্তিনেজ, এবং ডিবু মার্তিনেজের একের পর এক সেভেই কিন্তু ম্যাচটা এত দূর পর্যন্ত গড়ায়। সেখানে দাঁড়িয়ে আর্জেন্টিনা আক্রমণই করতে পারেনি, তারা যেটা করেছে তাদের সীমাবদ্ধতা কিন্তু ডিফেন্সেই ছিল। ডিফেন্স জমাট রেখে স্পেনকে আটকানোর চেষ্টা কিন্তু বারবার করে গেছে লিওনেল স্কালোনির দল, কিন্তু সেইখানে শেষ পর্যন্ত কিন্তু সফল হতে পারলো না আর্জেন্টাইন ফুটবলাররা। শেষে অতিরিক্ত সময় 90 মিনিটের পর যে 15-30 মিনিটের অতিরিক্ত সময় খেলা হয়, সেখানেই দ্বিতীয় ফেজে, অর্থাৎ অতিরিক্ত সময় দ্বিতীয় ফেজের শুরুতেই কিন্তু গোল করলো ফেরান তোরেস। এই ফেরান তোরেস কিন্তু পরিবর্তন হিসাবে দলে এসেছিল, এবং সেখান থেকে তিনি গোল করলেন। তার আগেও যদিও ফেরান তোরেস আরেকটি গোল করেন এবং ফাউলের জন্য সেটি বাতিল হয়। সেইটা নিয়ে তো প্রশ্ন অনেক থাকবে, অনেক কথাও থাকবে, কিন্তু
যেই গোলটা এর পরে ফেরান তোরেস করলো সেখানে আর ফাউলের কোনো আলোচনা আসাই যায় না। সেখান থেকেই সেই গোলের ফলে 1-0 গোলে কিন্তু ম্যাচ জিতলো স্পেন। এবার যদি ম্যাচটাকে আমরা একটু টেকটিক্যালি ভাঙতে চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট হাফে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড বা আর্জেন্টাইন দলের কোচ লিওনেল স্কালোনি কিন্তু চেয়েছিল স্পেনের ফুটবল স্টাইলের ওপরেই স্পেনকে পরাস্ত করতে। তাই প্রথমার্ধে আর্জেন্টিনাও পায়ে বল রেখে প্রচুর পাস খেলার চেষ্টা করে, কিন্তু কোথাও গিয়ে যেন আর্জেন্টিনা নিজেদের মধ্যে পাস খেলতে খেলতে বারবার খেই হারিয়ে ফেলছিল, বারবার মিস পাস করতে শুরু হয় এবং দ্বিতীয়ার্ধ আস্তে আস্তে সেই মিস পাসের বহর যেন বাড়তে বাড়তে আকাশ প্রমাণ জায়গায় গিয়ে পৌঁছায়। প্রত্যেকবারই যখন নিজেদের বক্স থেকে আক্রমণ তৈরি করার বা বিল্ড আপ করার চেষ্টা করছিল আর্জেন্টিনা, সেই মুহূর্তে কিন্তু স্পেনের প্রেসিংয়ের চাপে পড়ে বারবারই ভুল পাস করতে থাকে আর্জেন্টাইন দল। আর সেই মুহূর্তেই নিজেদের কনসেন্ট্রেশন ভেঙে ফাউল করতে বাধ্য হয় আর্জেন্টাইন ফুটবলাররা। আমরা দেখেছি প্যারাডেসের ইয়েলো, আমরা দেখেছি এনজোর ইয়েলো, এবং এনজো তো ডবল ইয়েলো কার্ড দেখে রেড কার্ড দেখলো। যদিও এনজো ফার্নান্ডেজের মতন একজন ফুটবলার যে জানে যে বিশ্বকাপের ফাইনালে সে খেলছে, সেখানে দাঁড়িয়ে তার যে দ্বিতীয় ফাউলটা যেখানে সে দেখতে পাচ্ছে বলটা তার রিচের অনেকটা বাইরে, সেইটা কি বালখিল্যতা হয়ে গেল? এটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন থাকবে, কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে মাঠে যারা থাকে তারাই কিন্তু বুঝতে পারে ওই মুহূর্তের প্রেশারটা। এবং বিশ্বকাপ ফাইনাল কিন্তু এনজোর জন্য এটা নতুন নয়, 2022-এও এনজো বিশ্বকাপ ফাইনাল খেলেছে। সেখানে দাঁড়িয়ে নার্ভ ধরে রাখার যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা বিশাল বড় পরীক্ষা ছিল দুই দলের কাছে, এবং সেখানেও স্পেন কোথাও গিয়ে কিন্তু আর্জেন্টিনাকে বিট করেছে, এই কথাটা বলা যেতেই পারে। আর্জেন্টিনা যেভাবে আর্জেন্টাইন দলের ফুটবলাররা ফাউল করছিল স্পেন ফুটবলারদের ওপরে, সেখানে একটা লাল কার্ডের জায়গায় যদি দুটো লাল কার্ড হতো সেখানেও বলার কিছু থাকতো না, কারণ বক্সের সামনে প্যারাডেসের দ্বিতীয় যে ফাউলটা করেছিলেন প্যারাডেস, সেইখানেও যদি রেফারি আরেকটা ইয়েলো কার্ড দেখাতো তাহলে সেখানেও বলার কোনো জায়গা ছিল না। উল্টো দিকে যদি আমরা দেখি, স্পেন কিন্তু মাথা প্রচণ্ড ঠান্ডা করে ফুটবলটি খেলেছে। ফাউলের সংখ্যা স্পেনের অনেক কম, এবং ফাউলও তখন করেছে যখন খুব দরকার সেই মুহূর্তে, এবং সেইখানে দাঁড়িয়ে ম্যাচটা ট্যাকটিক্যালিও আমরা যদি দেখি আর্জেন্টিনাকে কিন্তু পিছনে ফেলে দিল, বা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে পিছনে ফেলে দিল তারই গুরু লুই দে লা ফুয়েন্তে। এবং আমরা দেখতে পেলাম যে গোল হওয়ার সাথে সাথে লুই দে লা ফুয়েন্তের দিকে যখন ক্যামেরা ঘুরলো, তার সেই উচ্ছ্বাস, আসলে স্পেনের যে কোচ, সেই কোচকে কিন্তু সারা বিশ্বকাপ জুড়ে সেরকম উচ্ছ্বাস করতে দেখা যায়নি। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু তার ওই মানে শীতল মুখটা থেকে উচ্ছ্বাস বেরিয়ে এসছে। তিনি উচ্ছ্বাস করলেন, এবং যখন শেষ বাঁশি বাজলো তারপরে উচ্ছ্বাসে ফেটে পড়লো পুরো স্প্যানিশ দল। আজকে যদি স্পেনের ফুটবলটাকে আমরা দেখি তাহলে মাঠ দখল করার যে ট্যাকটিস, সেই ট্যাকটিস কিন্তু প্রথম থেকেই তারা মাথায় রেখেছিল এবং সেইভাবেই এগিয়েছে। গোলের সুযোগ স্পেন আগেও পেয়েছিল, সে আর্জেন্টাইন গোলকিপার বেশ কিছু ভালো সেভ করে, তবে শেষের দিকে স্পেন গোল করার পর কিন্তু আর্জেন্টাইন যে চাপ তৈরি করা শুরু করে, সেই চাপে কিন্তু আর্জেন্টিনা বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইন ফুটবলাররা। তবে কিছু পরিবর্তন নিয়ে তো অবশ্যই লিওনেল স্কালোনির প্রশ্ন উঠবে। যেমন প্রথম দল যেটা লিওনেল স্কালোনি নামিয়েছিল, সেই দলে কিছু পরিবর্তন ছিল, যেখানে প্যারাডেস প্রথম দলে ছিল না। আমরা যদি দেখি সেমিফাইনালে কিন্তু প্রথম দলে প্যারাডেস ছিল, ডিপল এসছিল পরে। সেখানে দেখা গেল যে প্রথম থেকেই কিন্তু নিকো এবং ডিপল দুজনকে নিয়ে দল গোছালো, এবং সেখানে 4-4-2 ফরমেশনটা হঠাৎ করেই স্কালোনি যেন ভেঙে নিয়ে 3-5-2-এ চলে গেল মাঝমাঠটাকে দখল করার জন্য, এবং ডিফেন্সিভ ফুটবল খেলতে গিয়েই হয়তো অনেকটা কোণঠাসা হতে শুরু করলো আর্জেন্টাইন দল, এবং সেটারই কাজে লাগালো স্পেন। এবং ম্যাচটা 90 মিনিটের পরেও যখন 10 জনে হয়ে গেছে আর্জেন্টিনা, সেই মুহূর্তে মনেই হচ্ছিল যে এই ম্যাচ ট্রাইব্রেকার অবধি নিয়ে যাওয়াই খুব কঠিন আর্জেন্টিনার কাছে, এবং সেটাই হলো। স্পেন কিন্তু ম্যাচটা বের করে নিয়ে চলে গেল, 1-0 গোলে জয় পেল স্পেন। 2010 বিশ্বকাপের পর নিজেদের জার্সিতে দ্বিতীয় তারা কিন্তু তারা লাগিয়ে ফেললো, এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল স্প্যানিশ আর্মাডারা।